আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজা থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা। আলহামদুলিল্লাহ, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা আত্মহত্যা করছে। যুদ্ধে তারা এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে যে তারা পর্যায়ক্রমে ঝাঁকে ঝাঁকে ইহুদি সেনারা আত্মহত্যা করছে। ইহুদিবাদী ইসরায়েলিরা গাজায় গিয়ে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিনই মারা যাচ্ছে ইহুদিবাদী সেনা। এরপর জানাবো, ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান। 2015 সালে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিরাপত্তা পুনর্বহালের পদক্ষেপ নিলে ইউরোপকে যথাযথ ও সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করে এই সতর্কবার্তা দিয়েছেন। এদিকে কূটনৈতিক দরজা এখনও খোলা বললেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান মনে করে কূটনৈতিক দরজা এখনও খোলা রয়েছে এবং তারা সেই পথে এগিয়ে যাওয়ার জন্য তার সমস্ত রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করবে। এদিকে মৌলিক সংস্কারের বিষয়ে বাধা সৃষ্টি করছে বিএনপি সহ কয়েকটি দল, বলছে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় মৌলিক সংস্কার সংক্রান্ত প্রস্তাব আসলেই বিএনপি এবং তাদের কয়েকটি মিত্র দল দ্বিমত পোষণ করে আলোচনায় বাধা দিচ্ছে, এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশে অংশ নেবে 10 লাখের বেশি নেতাকর্মী, 10,000 বাস রিজার্ভ। আগামী 19 জুলাই সবাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে। দলটির দাবি, এটি হবে তাদের ইতিহাসের সব থেকে বড় গণজমায়েত। এই লক্ষ্যে প্রতিদিনই রাজধানী সহ দেশজুড়ে চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যেই ট্রেন, লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে 10,000-এর মতো বাস। তিনি বলেছেন, সমাবেশে 10 লাখের বেশি নেতাকর্মী উপস্থিত আশা করছে। আইন শৃঙ্খলা নিরাপত্তায় 6,000 জামাত ইসলামের স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা। ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। নিহত ওই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিল। তিনি গণহত্যা অংশ নিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করতে গিয়ে নিজেই টালমাটাল হয়ে যান। গত 10 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় কোনো ইসরায়েলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, ওই সেনা নাহাল ব্রিগেডের অন্যতম সদস্য ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে ব্যাপারে ইহুদিবাদীরা এখনও মুখ খুলেনি। জানা গেছে, তিনি ফিলিস্তিনে গণহত্যা চালাতে গিয়ে তার বিবেক নাড়া দেয়। তখন তিনি বুঝতে পারেন না, এভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করতে পারবো না। সেখানে জোর করে তাদের দিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করানো হয়। এ কারণে অবশেষে তিনি মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। অবস্থায় তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকে না। অবশেষে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। এ অবস্থায় গাজায় ইসরায়েলি সেনারা অভিযানে গিয়ে পরপর তাদের সেনা হারাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে সবাই মনে করছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা কোনোভাবেই ভালো কোনো কাজ নয়, কারণ মানুষ হত্যা ইহুদি ধর্মেও সমর্থন করে
চলে না। সুতরাং এই ধরনের নেতানিয়াহুর প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যরা একে একে আত্মহত্যা করছে। তারা যেভাবে গাজায় গিয়েছিল তারা মনে করেছিল তারা সফলভাবে এটি অপারেশন শেষ করতে পারবে, তবে দেখা যাচ্ছে যে তাদের সেনারা প্রতিদিনই আত্মহত্যা করছে। অবস্থায় আইডিএফের সেনারা এখন টালমাটাল খারাপ পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা তারা তাদের নেতানিয়াহুর স্বার্থকে জলাঞ্জলি দিতে শুরু করেছে। তারা নেতানিয়াহুর স্বার্থ অনুযায়ী কাজ করছে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যেভাবে নিরীহ ইহুদিদের দ্বারা গাজায় গণহত্যা চালাচ্ছে সেটি সাধারণ ইসরায়েলিরা মেনে নিতে পারছে না, কিন্তু নেতানিয়াহু অত্যন্ত শক্তিশালী থাকার কারণে সরকারের বিরুদ্ধে গিয়েও তারা কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। অবস্থায় তারাও নেতানিয়াহুর পদত্যাগ চায়। এ কারণে পুরো ইসরায়েল জুড়ে এখন প্রতিদিনই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান। 2015 সালে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করেন। ওই তিন দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে। বাকাই বলেছেন, ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাভাবিকভাবে এই সমান ও যথাযথ জবাব দেওয়া হবে। এ সময় তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলিদের পক্ষ নিয়ে যদি পশ্চিমারা আমাদের উপর জাতিসংঘের সেই নিষেধাজ্ঞা পুনরায় কামব্যাক করানোর চেষ্টা করে তাহলে আমরা ছাড় দেব না। আমরাও নতুন করে তাদের বিরুদ্ধে আবার সমান সমান পাল্টা পদক্ষেপ নেব। যেমন করে আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা সামরিক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড় দিইনি, সুতরাং ইউরোপীয় ইউনিয়ন যদি আমাদের সঙ্গে এই ধরনের কার্যকলাপ করে তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেছেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ সহাবস্থান, তবে যেভাবে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে জাতিসংঘের পক্ষ নিয়ে আমাদের উপর বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা, সেটি আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা এমনভাবে আমাদেরকে গঠন করতে চাই যে কোনো নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে কাবু করতে পারবে না পশ্চিমারা। অবস্থায় আমরা সহ অবস্থান সঠিকভাবে পালন করার জন্য আমরা চাই আমাদের কার্যক্রমগুলো সব ধরনের ঠিকভাবে পরিচালিত করতে, যাতে করে পশ্চিমারা আমাদের সঙ্গে আর কখনোই লাগতে না আসে। কারণ তাদের এখনো যদি শিক্ষা না হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্র টেলিভিশন সম্প্রচার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কূটনৈতিক দরজা এখনও খোলা, বললেন ইরানি প্রেসিডেন্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরান এখনও কূটনৈতিক দরজা খোলা রেখেছে, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিক করার জন্য। আমরা এককভাবে কোনো দেশের উপর দোষারোপ করছি না। ইরান প্রথম থেকেই চায় যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যাগুলো ঠিক করতে, আর ইরান চায় তাদের পারমাণবিক কর্মসূচিগুলো তাদের দেশের জনগণ যেন লাভজনকভাবে ব্যবহার করতে পারে, সে কারণে তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। যুক্তরাষ্ট্র যদি তাদের উপর চাপ প্রয়োগ করে কিন্তু তারা শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে যাবে, এটি থেকে তারা কারো কথায় পিছপা হবে না। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি মার্কিন আগ্রাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ইহুদিবাদী শত্রুরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন ইরানের উপর আক্রমণ করেছিল। তিনি আরও বলেছেন, তেহরান জনমতের যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে এবং তার পারমাণবিক কর্মকাণ্ডের শান্তিপূর্ণ প্রকৃতি প্রমাণ করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রবেশ করেছে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যখন দুই দেশ 5 দফা আলোচনায় বসেছিল এবং নতুন করে আলোচনার কথা ছিল, তখন মার্কিন সমর্থিত ইসরায়েলি সরকার ইরানের আক্রমণ করে এবং বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিককে হত্যা করে, যার মধ্যে নিরীহ নারী এবং শিশুও ছিল।
জামাতের সমাবেশে অংশ নেবে 10 লাখের বেশি নেতাকর্মী, 10,000 বাস রিজার্ভ করল জামাত ইসলাম। আগামী 19শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামাত ইসলাম। দলটির দাবি, এটি হবে তাদের ইতিহাসের সবথেকে বড় জমায়েত। এই লক্ষ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশ জুড়ে চলছে মিছিল, মিটিং এবং গণসংযোগ। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যেই ট্রেন, লঞ্চ বাদ দিয়ে শুধু বাসই ভাড়া করা হয়েছে 10,000। তিনি আরও বলেছেন, সমাবেশে 10 লাখের বেশি নেতাকর্মী উপস্থিত। আশা করছি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সমাবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার 15 জুলাই বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সঙ্গে বৈঠক করেছে জামাত ইসলামের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার অপারেশনস নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং, মাইক বসানো সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে জুবায়ের সাংবাদিকদের বলেছেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে আমরা ডিএমপির সহযোগিতা চেয়েছি। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। এটি হতে চলেছে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে সবথেকে বড় মহাসমাবেশ। তবে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি বলেছেন, এ পর্যন্ত সরাসরি কোনো হুমকি পাওয়া যায়নি, তবুও সতর্ক আছি। পুলিশও আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া জামাত নেতাদের মধ্যে আরও ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর রেজাউল করিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন ও আব্দুস সাত্তার সুমন। পুলিশের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার অপারেশনস মোহাম্মদ শহীদুল্লাহ, ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস এবং রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সরাসরি জানিয়েছেন যে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই ধরনের কর্মসূচিকে সমর্থন করছি এবং ভবিষ্যতে যেন শান্তিপূর্ণ কর্মসূচি হয় সে ব্যাপারে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে ডিএমপি।